ডায়াবেটিস রোগীর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। টাইপ 2 ডায়াবেটিস রোগীর সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। সবসময় আমাদের কাছে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা জানতে চান তারা ডায়াবেটিস রোগী রোজা রাখতে পারবে কিনা। ডায়াবেটিস রোগী যাদের ইনসুলিন নেয় বা ইনসুলিন নেয় না তারা রোজা রাখতে পারবে। তবে ওয়ার্ল্ড ডায়াবেটিক ফেডারেশন থেকে যে গাইডলাইন দিয়ে দিয়েছে তাদের ক্ষেত্রে বলা হয়েছে যাদের যদি ব্লাড সুগার লেভেল 16.5-এর উপরে থাকে তবে রোজা তাদের জন্য না রাখাটাই ভালো। সেক্ষেত্রে যাদের ঘন ঘন হাইপো হয় বা ব্লাড সুগার লেভেল 16.5 বা তার থেকে বেশি থাকে তারা ব্যতীত অন্যান্য ডায়াবেটিক পেশেন্ট যারা ওষুধ বা ইনসুলিন নিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রিত মাত্রায় রয়েছে তারা অবশ্যই রোজা রাখতে পারবেন। তো রোজা রাখার সময় নিয়ম হচ্ছে যে রোজা রাখতে গেলে এক হচ্ছে রোজার 7 দিন আগেই চিকিৎসকের নিয়মিত পরামর্শ গ্রহণ করা উচিত। তখন কে কীভাবে ওষুধ বা ইনসুলিন নেবে জেনে নিতে হবে তার চিকিৎসকের কাছ থেকে। এর পাশাপাশি অবশ্যই পুষ্টিবিদের কাছ থেকে তার খাবারটা কেমন হবে, রোজা সে কীভাবে খাবার খাবে তা জেনে নেওয়া প্রয়োজন। ডায়াবেটিক পেশেন্টের রোজা রেখে সুস্থ থাকার জন্য অর্থাৎ ডায়াবেটিক কন্ট্রোল রাখার জন্য যাতে ঘন ঘন হাইপো না হয় সেদিকে খেয়াল রাখতে গেলে আমাদের রোজা রাখতে আসলে কোনো অসুবিধা নেই যদি তার দৈনন্দিন চাহিদাটা রোজার ঠিক সেই পরিমাণে খাবার গ্রহণ করে। অর্থাৎ আমাদের রোজার সময় কি হয়, ইফতার, রাতের খাবার এবং শেষ রাতের খাবার। অনেকেই দেখা যায় যে শেষ রাতের খাবার খায় না। ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে একদমই গুরুত্বপূর্ণ দেওয়া হয় সেটা হচ্ছে কি সেহরির খাবারের দিকে। সেহরির খাবারটা যতটা সম্ভব সেহরির শেষ সময়ে আগেই শেষ করা উচিত, অর্থাৎ খুব বেশি আগে যেন সেহরি খাওয়া না হয়ে যায়। এবং সেহরি খাওয়ার পরে 1 কাপ দুধ খেয়ে নিতে পারলে ভালো। মাছ, মাংস, ডিম, যে কোনো একটা আমিষ সমৃদ্ধ খাবার, তার সাথে বিভিন্ন রকমের সবজি, এর সাথে ভাত বা রুটি যার যেটা পছন্দ সেই অনুযায়ী খাবার খাবে। তার পরবর্তীতে 1 কাপ দুধ বা দই সেহরিতে খেয়ে ফেলতে পারে। এরপর থেকে শুরু হয়ে যাবে ফাস্টিং, অর্থাৎ 15 ঘন্টা ফাস্টিং। তো এজন্য সেহরির সময় আমাদের কিছু পানি খাওয়াটাও প্রয়োজন। এরপরে আসবে ইফতার। ইফতারে যেটা হবে, ডায়াবেটিক রোগীর ইফতারে চিনিযুক্ত শরবতটা পরিহার করে ইসবগুলের ভুসি বা লেবু দিয়ে লেবু পানি খেতে পারে বা কোনো ফলের শরবত, তরমুজ, বাঙ্গি, কাঁচা আম এগুলি শরবত দিয়ে ইফতারটা শুরু করতে পারে বা টক দইয়ের ঘোল খেতে পারে। তার সাথে বুট বা ছোলা যে কোনো একটা খাবার খেতে পারে। তবে খেয়াল রাখতে হবে সেটার জন্য অনেক বেশি তেল দিয়ে ভাজা ভাজা হয়ে না যায়, যেটা আসলে পাকস্থলীর জন্য মোটেও শুধু ডায়াবেটিস রোগী না কারোর জন্যই এটা মানে ভালো হবে না। তো এর পাশাপাশি একটা ভাজা খাবার, কোনো দিন একটা পেঁয়াজু বা কোনো দিন একটা পাকোড়া খাওয়া যেতে পারে। ইফতারে একটা সিদ্ধ ডিম রাখা যেতে পারে। তবে সবসময় ছোলা, বুট, পেঁয়াজু নির্ভর না হয়ে মাঝে মাঝে কিন্তু এটার পরিবর্তে বিভিন্ন রকমের সবজি, মাংস দিয়ে উপমা বা নুডলস রান্না করে খেতে পারি, অথবা চালের আটা দিয়ে তৈরি রুটি বা চিটা পিঠা ইত্যাদি এটার সাথে মাংস দিয়ে খেলে এবং তার পরবর্তী একটু দই চিড়া খেয়ে নিলে কিন্তু সুন্দর ইফতার করা যায়। সো প্রতিদিন রোজার 30 দিনই যে একদম বুট পেঁয়াজু নির্ভর ইফতার করতে হবে তা কারোর জন্যই কাম্য না, একজন ডায়াবেটিক রোগীর জন্য না। কিন্তু খেলে আমাদের খেয়াল করতে হবে যে খাবারের পরিমাণটা যেন কখনোই বেশি না হয়ে যায়। আর ইফতারে শরবতের পরিবর্তে যেমন ফলের রসের পাশাপাশি মাঝে মাঝে সপ্তাহে 1-2 দিন কচি ডাবের পানিটাও খাওয়া যেতে পারে। কেউ 1-2টা খেজুর খেতে পারে বা অন্য কোনো মিষ্টি ফল খেতে পারে। তো এইভাবে আমাদের ইফতারে কী করতে হবে যে আমরা সকালবেলা যে খাবারটা খাই, সকাল এবং 11টা সম পরিমাণের খাবারের মূল ক্যালোরির হিসাবটা আমাদের যেন ইফতারে আসে, সেই অনুযায়ী আমাদের ইফতার এটা প্ল্যান করতে হবে যাতে এর থেকে বেশি ক্যালোরি যুক্ত খাবার ইফতারে গ্রহণ করা না হয়। এরপরে রাতে আমরা সাধারণত যে ধরনের খাবার খাই রাতের খাবারটা সেরকমই হবে। এইভাবে এক পরিপূর্ণ পরিকল্পনায়, অর্থাৎ যার যতটুকু ক্যালোরির প্রয়োজন সেই ক্যালোরির চাহিদা যদি পূরণ করে একজন ডায়াবেটিক রোগী খাবার খায় এবং এই অল্প সময় যেটা আমাদের কাছে 15 ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরে আমাদের 24 ঘন্টা যে সময়টা থাকলো এর মধ্যে আমাদের দৈনন্দিন পানির যে চাহিদা আছে সেই চাহিদাটা আমাদের ফিল আপ করতে হবে যাতে কোনোভাবেই ডিহাইড্রেটেড হয়ে না যায়, যেটা হচ্ছে গিয়ে তাহলে কিন্তু শরীর রোজা রাখার জন্য অনুপযুক্ত হয়ে পড়তে পারে। আর কি আমাদের নিয়মিত সুগার চেক করে দেখাটা প্রয়োজন। এখানেও একটা গাইডলাইন এরকম বলা হয় যে ইফতারের 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে, ইফতারের 2 ঘন্টা পরে, রাতের খাবারের 2 ঘন্টা পরে, সেহরির 2 ঘন্টা পরে এবং দুপুর অর্থাৎ 11-11:30টার দিকে একবার ব্লাড সুগার করার কথা গাইডলাইনে বলা আছে।
এভাবে যদি 5 বার নাও করা হয়, অন্তত ইফতারের আগে এবং 11টার 11:30টার দিকে ব্লাড সুগার আসলে প্রথম রোজার দিনই করে ফেলা উচিত। এরপরে প্রতি সপ্তাহে একবার করে যদি এইভাবে তিনবার অন্তত, অর্থাৎ বেলা 11টার সময় একবার, ইফতারের 1-2 ঘন্টা আগে এবং ইফতারের 2 ঘন্টা পরে যদি করা যায়, তাহলে কিন্তু ডায়াবেটিসের ডোজগুলো, মানে যে ওষুধ হাইপোগ্লাইসেমিক যে এজেন্টগুলো ব্যবহার করা হয় তার ডোজ অ্যাডজাস্ট করে রাখাটা সম্ভব। তো এইভাবে আমরা নিয়মিত খাদ্য গ্রহণের পাশাপাশি আমরা যদি সপ্তাহে অন্তত একবার করে ব্লাড সুগারটা মনিটর করি, তাহলে কিন্তু ডায়াবেটিস নিয়ে রোজা রাখার যে ঝুঁকি আছে, আমাদের ঝুঁকির মধ্যে আমাদের পড়তে হয় না। সো অবশ্যই ডায়াবেটিক পেশেন্ট রোজা রাখবে। তবে আরেকটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে রোজা রেখে কেউ সকালবেলায় বা ইফতারের আগ দিয়ে যে বিকালে বা সন্ধ্যার পরে অনেকে হাঁটার যে প্র্যাকটিস, সেটা করা যাবে না। ডায়াবেটিস রেখে রোজা রাখলে বলা হয় যে যদি তারাবির নামাজে উঠে দাঁড়িয়ে বসে পুরো তারাবির নামাজ পড়ে, তাদের আলাদা এক্সারসাইজ না করলেও চলবে, অথবা যদি এক্সারসাইজ করতেই হয় সেক্ষেত্রে যেটা হচ্ছে যে ইফতারের 1 ঘন্টা পরে 30-35 মিনিট হাঁটা যেতে পারে। এভাবে সঠিক নিয়ম মেনে খাবার গ্রহণ করলে, ওষুধ এবং ব্যায়ামের নিয়ম মেনে চললে ডায়াবেটিস নিয়ে সুস্থ থেকে রোজা করা সম্ভব।